ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় ধ্রুপদী নৃত্য, যারা সবাই আছে, আমি ব্যক্তিগতভাবে আমি একদম ভক্ত আর কি, শাস্ত্রীয় সঙ্গীতের গুরুত্ব কোনোদিনই বেশি ছিল না, কিন্তু লতা মঙ্গেশকর থেকে, আশা ভোসলে থেকে, মান্না দে থেকে সব কিন্তু এই সঙ্গীত শিখেই বড় হয়েছে। কাজেই এটা খুব স্বাভাবিক ব্যাপার যে মেলায় সবথেকে বেশি বিক্রি হয় পাঁপড় ভাজা, কিন্তু সেটা কিন্তু কস্টলি ফুড নয় বা হেলদি ফুড নয়। কাজে পাঁপড় ভাজা দেখে কিন্তু আপনি চমচমকে ভুলে যেতে পারবেন না, ভোলা উচিত নয়। So it is very important to understand the position of Indian classical music vis-a-vis Indian music and hence music abroad. Even today, if you go to YouTube and just look up Ravi Shankar Aula Rakha, and you will see the Monterey Pop Festival video, lakhs and lakhs of views, and you will see how just two musicians, one sitar, one tabla, took that festival by storm in 1969. And this is the power of Indian classical music. দেখো, স্বর সম্রাট এখন একটা লেজেন্ডারি জায়গায় চলে গেছে। লোকে জানে যে স্বর সম্রাট এলে ভীষণ ভালো স্ট্যান্ডার্ডের গান বাজনা তারা শুনতে পাবে ইন আ কমফোর্টেবল কনজিনিয়াল অ্যাটমসফিয়ার, যেটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ইন্ডিয়া। ভারতবর্ষর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশনস টু ওয়ার্ল্ড কালচার হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সেটা কিন্তু পৃথিবীর বাইরে গেলে বোঝা যায়, আমাদের দেশের বাইরে গেলে বোঝা যায় কীরকম লেভেলে সমাদৃত। সেটা জার্মানি হোক, আপনারা আজকে রাশিয়ান কনসালকে শুনলেন, কি তার শ্রদ্ধা এই মিউজিকের প্রতি, তার ভালোবাসা। সো ইয়েস, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক is growing from strength to strength. It is not weakening at all. In fact, last কোভিডের পর থেকে এত দারুণ শ্রোতা পাচ্ছি আমরা, এরকম কোনো শোই হচ্ছে না যেখানে হাউসফুল হচ্ছে না। অথচ আইরনিক্যালি অনেক আমাদের ফিল্মের বন্ধুবান্ধবরা বলছে যে সিনেমা দেখতে লোকে কম যাচ্ছে, কিন্তু সিনেমা দেখতে কম যাচ্ছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক দেখতে হাউসফুল। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কিন্তু ছোটো ছোটো হলে হয় না, 300-400 হলে হয়, কিন্তু বড় বড় ফেস্টিভ্যাল, এটা নজরুল মঞ্চ, সেখানেও হাউসফুল। সো সামথিং ইজ দেয়ার, সাম পাওয়ার ইজ দেয়ার। মানুষের এটা আমার মনে হয় সবথেকে বড় গিফট ইন্ডিয়ান কালচারের, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। দেখুন, আমার ফোনের মধ্যে মেসেজ আছে যে আশা ভোসলে আমার কাছে শিখতে চান। এইসব কথা কি পাবলিকলি বললে ভালো হবে? আমি ওটাকে আলাদা করে শোনাতে পারি। কাজে সেগুলো বলে কোনো লাভ নেই। মেন কথা হচ্ছে যে আমাদের দেশটা যদি এমন কয়েকজন রাজনীতিক থাকতেন যারা রাগ সঙ্গীতটা একটু বুঝতেন, তাহলে এই জিনিসটা ঠিক জায়গায় যেত। যেহেতু তারা বুঝতে পারেন না, কাজেই এটা ঠিক জায়গায় পৌঁছয়নি। কিন্তু যার ভ্যালু আছে, যার সততা আছে, যার বিশ্বাস আছে, সে এটা মানতে বাধ্য যে সঙ্গীত, রাগ সঙ্গীত ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্ডিয়ান মিউজিক, ইন দ্য ওয়ার্ল্ড মিউজিক, নট ইন্ডিয়ান মিউজিক। না, ভালো লাগছে যে এত মানুষ আসছে, এত ইয়াং আর্টিস্টরা আসছে, ইয়াং লিসনার্স আসছে। এবং আমরা প্রত্যেকবার যেটা করি যে বেস্ট অফ দ্য ইয়াং প্লেয়ার সিঙ্গার্সদের আমরা প্রেজেন্ট করি, তাদেরকে শুনতে আসছেন, আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে। আমাদের কাজটা এই যে পরবর্তী প্রজন্মকে এই মহান যে আমাদের আর্ট ফর্ম, সেই আর্ট ফর্মটাকে ক্যারি ফরওয়ার্ড। তো সেইটাই আমাদের চেষ্টা। এবং এমন একজনের নামে আমার গুরুদেব স্বর সম্রাট উস্তাদ আলিয়াপুর খান সাহেব, যেটা শুনলেন, যাকে ইহুদি মেনুইন বলেছেন গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ দ্য আর্ট, তো তার জন্য কিছু করতে পারা, সেটা তো একটা বড় ব্যাপার। আমার শিষ্য হিসেবে আমি ওনার কাছে যেটুকু যা পেয়েছি সেইটুকুই সবার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা ভালো লাগছে। সেটা আরও লোকজন আসছে, এটা একটা বিরাট আনন্দের কথা। একটা সুর শুনলে আমি প্রমাণ করতে পারি যে ব্লাড প্রেশারটা সঙ্গে সঙ্গে 5, 10, 15, 20 কমে যায়। এটা রাগ সঙ্গীতের ক্ষমতা। আরেকটা ক্ষমতা হচ্ছে, সবথেকে পৃথিবীতে যদি গুগল ঘাটেন দেখতে পাবেন সবথেকে বেশি পরমায়ু কিন্তু রাগ সঙ্গীত শিল্পীদের, কারণ একটু ব্রিদিং এক্সারসাইজ আছে। কাজেই এত সুন্দর একটা ব্রিদিং এক্সারসাইজ উইথ সাউন্ড, যেটা সবথেকে মানুষের মনকে আকৃষ্ট করে, সেরকম একটা সাবজেক্টের মধ্যে
আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি আছে আমরা প্রত্যেকের মনে ঢুকতে পারিনি, সেটা ঢোকবার সময় এসছে। এখনও যদি কেউ সবাই মিস করে তাহলে উই আর গোয়িং টু মিস দ্য ট্রেন। কাজে আমাদের রাগ সঙ্গীতের প্রতি ভালোবাসার জন্য আমি অনেক কাজকর্ম করি, অনেক চেষ্টা করি, স্কুলে হাজার হাজার বাচ্চা শেখাচ্ছি। আমার মনে হয় যে বড় বড় সেমিনার বা ওয়ার্কশপ গুছের করে এই সঙ্গীতের প্রচার এবং প্রসার প্রয়োজন। এবছরে আসছেন আমাদের প্রথম দিনকে প্রথমে একটি ইয়াং ডুয়েট অভিষেক লাহিড়ী শরৎ এবং সমন্বয় সরকার সেতার শরৎ যুগলবন্দি, তার সঙ্গে পণ্ডিত সঞ্জু সহায় আসছেন, তারপরে পণ্ডিত উল্লাস কাশলকার আছেন, তারপরে জাকিরজিকে ট্রিবিউট করে একটি অনুষ্ঠান হচ্ছে জাকিরজির ভাই তৌফিক কুরেশি, বিক্রম ঘোষ, সেলভা গণেশ এবং রাকেশ চৌরাসিয়া। এটা একটা স্পেশাল আইটেম। সেকেন্ড দিনকে প্রথম আইটেম হচ্ছে পণ্ডিত তুষার দত্ত, আমাদের বাংলার খুবই নামকরা শিল্পী। সেকেন্ড আইটেম পণ্ডিত প্রত্যুষ ব্যানার্জি শরৎ। থার্ড আইটেম হচ্ছে একটি অভিনব উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যুগলবন্দি অভিষেক রঘুরাম এবং জয়তীত মেউন্ডি ডুয়েট। ফোর্থ আইটেম হচ্ছে ওস্তাদ সুখবিন্দর সিং পিঙ্কি, যিনি বেনারস ঘরানার বিখ্যাত তবলাবাদক, অনেক বছর বাদে কলকাতায় আসছেন। তারপরে আছেন থার্ড আইটেম এবং লাস্ট আইটেম যেটা, সেটা খুব ইন্টারেস্টিং। রাজেন্দ্র গঙ্গানি কথক এক্সপোনেন্ট, খুবই নামি। রাজেন্দ্র গঙ্গানির সঙ্গে রামা বৈদ্যনাথন, উনিও বিখ্যাত ভরতনাট্যম শিল্পী, যুগলবন্দি। আর শেষ দিনকে প্রথমে আছেন পণ্ডিত রঘুনন্দন পানসিকার, পুনে থেকে আসছেন, কিশোরী আমনকারের ছাত্র। সেকেন্ড আইটেম হচ্ছে আমার স্টুডেন্টসদের নিয়ে আমার পুত্র ইন্দ্রায়ুধ একটা আনসাম্বল করছে, সমস্ত এইটুকু বাচ্চা থেকে 22-24 পর্যন্ত ওদের একটা আছে। থার্ড আইটেম হচ্ছে একটি ঠুমরির অনুষ্ঠান, গিরিজা দেবীজির সিনিয়র মোস্ট স্টুডেন্ট ডালিয়া রাউতের। তারপরে আমি এবং আমার সঙ্গে পণ্ডিত স্বপন চৌধুরীর অনুষ্ঠান, এটাও একটা বহু বছর বাদে হচ্ছে। আর লাস্ট আইটেম যেটা ভারতবর্ষে প্রথম হচ্ছে কবিতা কৃষ্ণমূর্তি উইথ সুজাতা মহাপাত্র ডুয়েট।